শিবপ্রসাদের জীবন থেকে তটিনীকে সরিয়ে দিতে নতুন চাল চাললো শীতল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী বাড়ি ফিরলে শিবপ্রসাদ বলতে থাকে, কি ব্যাপার তটিনী, এত দেরি হলো কি করে? আমি তো খাবার খাবো, খিদে পেয়েছে তো আমার, আমি তোমার অপেক্ষায় বসেছিলাম, এত দেরি হয়? তখন তটিনী বলতে থাকে, কেন, তুমি তো খেয়ে নিলেই পারতে, আমার জন্য দেরি করার কি ছিল? তুমি তো খেয়ে নিলেই হতো। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি কি তোমাকে ছাড়া কখনো খেয়েছি বলো? আমি কি তোমাকে ছাড়া কখনো খেতে পারি? আর লাট্টু কি বললো গো, আমার কথা কিছু বলেছে? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ বলেছে, এখন এখন এসো খেয়ে নাও। এরপরে পিকুর পিকুর কথা জিজ্ঞেস করলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, পিকু তো ঘুমিয়ে গেছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। এরপরে এরপরে তটিনী শিবপ্রসাদের জন্য খাবার বাড়তে থাকে আর আর সৌরভের বলা কথাগুলো ভাবতে থাকে। সৌরভ যে কথাগুলো বলেছিল সে কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে, তবে কি সত্যি শিবপ্রসাদ গাঙ্গুলি আমাকে শুট করেছিল? ও কি সত্যি জেনে বুঝে আমাকে শুট করেছিল? আবার শীতলের কথা ভাবতে থাকে, শীতল যে বলেছিল যে তটিনীকে শিবপ্রসাদের গার্লফ্রেন্ড শীতল, এটাও কি সত্যি? তবে কি সত্যি শিবপ্রসাদ আমাকে মেরে ফেলতে চায়? এরপরে শিবপ্রসাদ এসে বলতে থাকে, কি ব্যাপার তটিনী, কি ভাবছো? আর খাবার এক প্লেট কেন, তুমি খাবে না? তখন টটিনি বলতে থাকে, না আমি খাবো না। এরপরে শিবপ্রসাদ জোর করে টটিনিকে পাশে বসিয়ে নেয় আর নিজের হাতে খাইয়ে দিতে চাইলে তখন টটিনি বলতে থাকে, আমি খাবো না, আমার ভালো লাগছে না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি যদি না খাও তবে কিন্তু আমিও খাবো না, আমি কিন্তু উঠে যাচ্ছি। তখন তখন টটিনি বলতে থাকে, ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমিও খাচ্ছি। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, কিছুটা মাটন একটু উঠিয়ে রাখবে? তখন তটিনী বলতে থাকে, কেন, কাকে দেবে তুমি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে বলরাম মাটন খেতে অনেক পছন্দ করে তো, শুনে পেটুকটা বললো যে একটু মাটন যেন ওর জন্য পাঠিয়ে দিই, তাই তাই যদি দিতে তবে আমি ওকে দিয়ে আসতাম। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে। এই বলে তটিনী ভাবতে থাকে যে লোকটাকে তো আমি কত সাধারণ ভেবেছি লোকটা আমাকে অনেক ভালোবাসে। এদিকে এদিকে আরাধিয়া কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার তো সব শেষ হয়ে গেল, এখন এখন আমি কি নিয়ে বাঁচবো? আমার সবকিছু শেষ হয়ে গেছে। এরপরে আরাধ্যা আরো বলতে থাকে, আমার বাবাকে জেলে পাঠানো হয়েছে, আমার স্বামী, আমার শ্বশুর মশাই, আমার জেঠুমনি সবাইকে জেলে পাঠানো হয়েছে, আমি এখন কি করব? এরপরে এই কথাগুলো শুনে কাঁদতে থাকে ত্রিপর্ণা কাঁদতে থাকলে তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? মাম্মি, তুমি কাঁদছো কেন? এখানে তো কাঁদার কিছু হয়নি, ওরা অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি পেয়েছে, এখানে কাঁদার মতো তো কিছুই হয়নি। তখন তখন আরাধ্যা বলতে থাকে, তুই কেন এমন করছিস দিদি? তুই তো বুঝতে পারছিস না, তুই তো বুঝতে পারছিস না, তুই পুরো উন্মাদ হয়ে আছিস। তখন আয়ুষী বলতে থাকে, কেন উন্মাদ হয়ে থাকবো না বল, ও তো ক্রিমিনাল ছিল, তাই ওকে আমি শাস্তি পাইয়ে দিয়েছি, তুই প্লিজ এখন কাবিরকে ভুলে যা। তখন তখন আরাধ্যা বলতে থাকে, আমি তো তোর মতো না যে যাকে ভালোবাসবো এক মুহূর্তে তাকে নিয়ে গিয়ে আবার জেলে পুরে দিয়ে আসবো, এরকম এরকম মানুষ তো আমি নয়, তাই না? তোর কাছে ভালোবাসাটা সস্তা মনে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। ঠিক তখনই দেখা যায় বড়রাম মায়া তাদের টিম নিয়ে সেখানে এসে দাঁড়ায় আর বলতে থাকে, এখন না হয় ফ্যামিলি ক্রাইসিস এর কথাটা একটু বন্ধ রাখুন, আমাদের সঙ্গে একটু কথা বলুন। এরপরে দেখা যায় বলরামকে দেখে অবাক হয়ে যায় পুরা মুখার্জি পরিবার। তখন বলরাম বলতে থাকে, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, আমরা পুরো বাড়িটা সার্চ করতে এসেছি। তখন আয়ুষী বলতে থাকে, এসব কি বলছেন, কেন সার্চ করবেন আমাদের বাড়ি? তখন দেখা যায় বলরাম বলতে থাকে, আয়ুষী দেবী, আপনি খুব ভালো করে জানেন আমরা কেন সার্চ করতে এসেছি, তাই আমাদের সঙ্গে সার্চ করার একমত হয়ে আমাদের সাহায্য করলে ভালো হয়। তো এরপরে দেখা যায় তখন পাবির বলতে থাকে, আমি কিছুতে এখানে সার্চ করতে দেব না, এটা আমাদের ফ্যামিলি থাকে এখানে, বাইরের লোক কি করে সার্চ করবে, এখানে মেয়েদের ঘরই বেশি। তখন দেখা যায় ভানু এসে বলতে থাকে, কিছুতে এখানে আমি সার্চ করতে দেব না, এটা আপনি বুঝতে পারছেন না, এটা একটি পরিবারের একটি বাড়ি, এখানে কি করে আপনারা সার্চ করতে পারেন? আর এখানে কি বা থাকতে পারে? তখন বলরাম বলতে থাকে, এখানে অনেক কিছুই থাকতে পারে, আসলে বোঝা যায় না তো যে এই যে কেঁচো খুঁড়তে কেউটো বের হয়ে আসে কিনা, তাই আমরা এখানে সেই কেউটোটা খোঁজার জন্যই এসেছি, তাই আমাদের যদি সাহায্য করতেন তবে ভালো হতো, আমাদের বাধা না দিয়ে সাহায্য করাটাই আপনাদের জন্য ভালো হবে। তখন বানু
বলতে থাকে, আপনারা প্লিজ এখানে এরকম সিক্রেট করবেন না। তখন তখন দেখা যায় ত্রিপর্ণা বলতে থাকে, দাঁড়াও, আমি শিবপ্রসাদকে ফোন করছি। ঠিক তখনই বলরাম বলে ওঠে, আপনাকে শিবপ্রসাদকে ফোন করতে হবে না, কারণ ওই আমাদের পাঠিয়েছে, কারণ কারণ এখানে উনি আমাদের পাঠিয়েছে। এরপরে আরাধ্যা বলতে থাকে, আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, বাড়াবাড়ি কি দেখেছেন? বাড়াবাড়ি তো এবার হবে। আপনারা আপনারা কি ভেবেছেন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবেন আর আর অফিসাররা কিছুই বুঝতে পারবেন না, আইন রক্ষকরা কিছুই জানতে পারবে না? ওইভাবে প্রতিনিয়ত আপনারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন, আর কেউ কিছু বলতে গেলেই সমস্যা হয়ে যাবে, তাই তো? তখন তখন দেখা যায় বাবিন বলতে থাকে, আপনারা কিন্তু এখানে সিক্রেট করছেন। তখন প্রাচী বলতে থাকে, প্লিজ আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমরা আপনাদের বাধা দেব না। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, উনি বুঝতে পারছেন, উনি ছোট হয়ে বুঝতে পারছেন, আর আপনারা বুঝতে পারছেন না। তখন প্রার্থনা বলতে থাকে, ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করুন, আর আপনারা একটু দেখে কাজ করবেন, বুঝে কাজ করবেন, যাতে আমাদের আমাদের মেয়েদের পার্সোনাল জিনিসে কোনোভাবে হাত না পড়ে। তখন তখন বলরাম বলতে থাকে, ঠিক আছে। এই বলে সবাইকে নিয়ে সার্চ শুরু করে দিলে তখন তখন দেখা যায় সবাই মিলে সার্চ করতে থাকে, আর বলরাম সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন মায়াকে বলতে থাকে, কি ব্যাপার মায়া, কিছু কি পেলে? তখন দেখা যায় মায়া বলতে থাকে, বস, কিছুই তো পাওয়া যাচ্ছে না। এদিকে দেখা যায় একটি অগান্তক ছেলে ছেলে শিবপ্রসাদের বাড়িতে ঢুকে পড়ে, আর সেখানে ঢুকে রান্নাঘরে গিয়ে সিলিন্ডারের পাইপটা কেটে দেয়, আর সেখানে একদম হুবহু ঠিকভাবে রেখে দেয়। এরপরে দেখা যায় লবণের কৌটোর মধ্যে কিছু একটা পাউডার জাতীয় বিষ মিশিয়ে দিয়ে এরপরে কাউকে একটা ফোন করে বলতে থাকে, সব ঠিকঠাক ভাবে কাজ হয়ে গেছে, যেভাবে বলেছেন ঠিক সেভাবে কাজগুলো করা হয়েছে। এদিকে দেখা যায় বলরাম সার্চ করছে, ঠিক তখনই সেখানে চলে আসে প্রিন্সিপাল ম্যাম এসে বলতে থাকে, কি ব্যাপার, আপনারা এভাবে এভাবে একটি বাড়িতে কি করে সার্চ করতে পারেন? তখন বলরাম বলতে থাকে, আপনি 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 কি আমাদের কাজটা শিখাতে এসেছেন? তখন তখন দেখা যায় এ কথা শুনে প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, না, কাজটা শিখাতে আসিনি, কিন্তু কিন্তু এখানে আপনি কেন এসেছেন? এরপরে আরাধ্যা বলতে থাকে, উনি আমার শাশুড়ি মা, উনি এখানে অবশ্যই আসবে। এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, প্লিজ আন্টি, ওদের কাজটা ওদের করতে দিন, কারণ এ বাড়িতে ক্রিমিনাল দিয়ে ভরে আছে, তাই তাই ওনারা যে কাজগুলো করছে সেগুলো আমার মনে হচ্ছে ঠিকই করছে, ওনাদের কাজগুলো করতে দেওয়াই ভালো। এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলরামকে বলতে থাকে, প্লিজ বলরাম দেব, আপনি এখান থেকে চলে যান, এভাবে একটি পারিবারিক সংস্থায় কোনোভাবে আপনারা রেড চালাতে পারেন না। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, আপনি আমাদের কাজ শিখাবেন না, প্লিজ, আপনার কাছে হাত জোড় করছি, আপনি ওদের মতো সাধারণভাবে দাঁড়িয়ে থাকুন, আমাদের আইন রক্ষকদের আমাদের আইনটা রক্ষা করতে দিন, আমাদের নিজেদের কাজগুলো নিজেদের করতে দিন, প্লিজ এভাবে আমাদের কাজে আমাদের বাধা দেবেন না। তখন তখন দেখা যায় এ কথা শুনে তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আপনি কি আমাকে অপমান করছেন? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি আপনাকে অপমান করতে চাইনি, কিন্তু আপনাকে অপমান করাটাও আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এরপরে প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, তবে আপনারা চার্জ করবেনই। তখন তখন দেখা যায় তটিনীর মা বলতে থাকে, আপনি কি করে জানলেন যে ওনারা এখানে এসছে? তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আমি টিভিতে দেখলাম যে মুখার্জিদের সকল কিছুতে সকল সকল ফার্ম হাউস, সকল বাড়ি, সকল অফিস, সবকিছুতেই রেড চলবে, তাই তাই আমি এখানে চলে এলাম, আর দেখতে এলাম যে সত্যি কিনা। এরপরে আয়ুষী বলতে থাকে, প্লিজ আন্টি, ওদের কাজ ওদের করতে দেন, আর ওদেরকে কোনোভাবে আটকাবেন না। এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জির সঙ্গে দেখা করতে আসে শীতল বলতে থাকে, কোনো চিন্তা করবেন না, সব কাজ ঠিকঠাক ভাবে এগোচ্ছে, আজকের পর থেকে হয়তো বা টটিনী গাঙ্গুলি আর শিবপ্রসাদ গাঙ্গুলির কোনো চিহ্নই থাকবে না, ওদের এমন অবস্থা করেছি না। এদিকে দেখা যায় শিবপ্রসাদকে টটিনী বলতে থাকে, তুমি একটু বসো, আমি একটু চা করে আনছি। এরপরে রান্নাঘরে গিয়ে বলতে থাকে, এটা কিসের গন্ধ, কেমন যেন পচা পচা গন্ধ লাগছে। এরপরে ভয় পেয়ে যায় শিবপ্রসাদ।